হিজাম এবং আব্দুল্লাহ একের পর এক সব রক্ষী জিনদেরকে মেরে সামনের দিকে এগোচ্ছে। কিছুক্ষণ বাদে তারা যখন মেন দরজার কাছে আসলো, তারা সেখানে অসংখ্য রক্ষী জিনদেরকে দেখতে পেল এবং চারপাশ থেকে তাদেরকে সবাই ঘিরে ফেলল। আব্দুল্লাহ বলল, হিজাম, এবার কি করব? আমরা তো ফেসে গিয়েছি মনে হচ্ছে। এখান থেকে বের হব কিভাবে? এত জিনকে একসাথে এর আগে আমি কখনো ডিল করিনি। 2-1 জন জিনকে তো মেরে আসলাম। তুই যে বললি সদর দরজায় কেউ নেই, তুই তো আসলেই একটা বলদ রে। তখন হিজাম বলল, মহারাজ, আমি তো আসার সময় সেটাই দেখছিলাম। এখন যদি এমনটা হয় তাহলে আমি কি করব? সে হিজামকে বকাঝকা করতে লাগলো। সমস্ত জিনগুলো তার কাছে আসার চেষ্টা করছে এবং তাদেরকে আবার বন্দী হতে হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে। এরপরে হয়তো শেকল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হবে। আব্দুল্লাহ চোখ বন্ধ করলো। বন্ধ করে সেই আংটিটা চেপে ধরলো, যেটা কিনা হিজামের গলায় ছিল। সেই লকেটটা চেপে ধরার সাথেই হিজামের মাথায় একটা ভীষণ আসলো। সে দেখতে পেল সে একটা ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে এবং চারপাশে শুধু শূন্যতা আর শূন্যতা। আকাশের রং একদম গোলাপি, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। তখনই তার মায়ের দেওয়া কথার কথা মনে পড়ে গেল। তার মা তাকে বলেছিল, তুই কোনো স্বাভাবিক মানুষ জিন নয়, তুই হচ্ছিস একজন বিশেষ মানুষ জিন, যার মধ্যে রয়েছে বিশেষ কিছু ক্ষমতা। তুই চাইলেই সবকিছু পারবি আমার বাচ্চা, তুই সবকিছুই পারবি। তারপর আব্দুল্লাহ চোখ খুলল। চোখ খুলে আগুন দৃষ্টিতে যখন সজরের সামনের দিকে এরকমভাবে তাকালো, তখন তার চোখের সেই ওপরের কাটার দাগ থেকে আগুনের রোশনি বের হতে লাগলো এবং লাইটিং স্পার্কের মতো সমস্ত জিনেদের কাছে গিয়ে একটা শক লাগলো এবং তারা দূরে গিয়ে ছিটকে পড়ল। হিজাম আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। একটা সাধারণ মানুষের এত ক্ষমতা কিভাবে থাকতে পারে? আব্দুল্লাহর চোখ একদম রক্তবর্ণ হয়ে গিয়েছে। সমস্ত জিনেরা উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় পড়েছে এবং আব্দুল্লাহর রাগ দেখে হিজাম নিজেই ভয় পেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত জিনেরা উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে গেল। হিজাম সবাইকে দেখে ভীষণ অবাক হলেন, বিশেষ করে আব্দুল্লাহকে দেখে। তারপর আব্দুল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। আব্দুল্লাহ লক্ষ্য করল সে একটু চেষ্টা করলেই তার ভেতর থেকে সেই রাগের আগুনগুলো বের হতে থাকে এবং সেই আগুনে পুড়ে অঙ্গার হয় তার সামনে থাকা সমস্ত জিনেরা, যাদেরকে সে শত্রু মনে করে। যাদেরকে সে আগুন মেরেছিল তারা সেখানে পড়ে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ বাইরে থেকে আরো শব্দ শুনতে পেল, মানে আরো রক্ষী জিন আসছে। তখন সে হিজামকে বলল, হিজাম, তোমার ক্ষমতা দেখানো শুরু করো, দ্রুত আমাকে ধরে এখান থেকে বেরিয়ে চলো। তোমার নাকি ক্ষমতা আছে যে তুমি দ্রুত চোখের সামনে চোখের পলকে চলে যেতে পারো, কিন্তু কেউ দেখতে পারে না। আব্দুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গেই হিজাম সাথে সাথে তাকে জড়িয়ে ধরে গুলির গতিতে সেখান থেকে বেরিয়ে গেল, হুশ করে বেরিয়ে গেল। সবাই এসে আব্দুল্লাহ এবং হিজামকে দেখতে পেল না। তারা দুজন জঙ্গলের ওপরের আকাশ দিয়ে ভাসছিল এবং আব্দুল্লাহ তখন হেসে দিল, বলল, বাহ, তোমার এমন ক্ষমতা আগে তো আমাকে দেখাওনি, দেখালে তো আমরা বেঁচেই যেতাম। ধন্যবাদ তুমি এখানে এসেছো, না হলে হয়তো এখান থেকে বেঁচে বের হতে পারতাম না। তখন হিজাম বলল, আপনি তো আমাকে বকাঝকা দিচ্ছিলেন, এখন দেখছেন আমি কতটা উপকারী আপনার জন্য। তারপর আব্দুল্লাহ বলল কি যে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাব্বাস। তারপর আব্দুল্লাহ বলল, হাই আল্লাহ, আমরা তো বুরাককে আনতে ভুলে গিয়েছি। হিজাম বলল, তাহলে কি আবার যাব? আব্দুল্লাহ তখন বলল, মাথা খারাপ নাকি? এখন এখানে গেলে বুরাকের সঙ্গে সঙ্গে আমাদেরকে বন্দি করে ফেলবে। আমাদেরকে কিছু একটা ভাবতে হবে। আর এখান থেকে আমরা কি করব? আমাদের রাজ্য পার হয়ে নিজেদের বর্ডার কি যেতে পারবো? কিন্তু বুরাককে না নিয়ে তো কোনোভাবেই যাওয়া যাবে না। আমরা কি আবার সেখানে যাব? কারণ বুরাককে তো এখান থেকে আনতেই হবে, তাই না? হিজাম তখন বলল, আপনি যদি মনে না করেন তাহলে একটা অকাজ করে আসছিলাম। তারপর আব্দুল্লাহ বলল, কি অকাজ? হিজাম বলল কি যে, বুরাককে যেখানে রাখা হয়েছে সেখানের তালাটা ভেঙে দিয়ে আসছিলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, কি ভুল? তারপর হিজাম জানালো, তালা তো ভাঙছি, কিন্তু গ্রিলের সেই সিটকারি তো খুলি নাই। ওইটা না খুললে তো বুরাক বের হতে পারবে না। তখন আব্দুল্লাহ বলল, খুব ভালো করছো, একটা কাজ করলে সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো না, ভালো করছো। এখন কি করতে হবে সেটা বলেন। তারপর আব্দুল্লাহ বলল, এখন এই উপর দিয়ে ওড়া যাবে না। আমার যতটুকু সম্ভব আমাদেরকে খোঁজাখুঁজি করার জন্য জিনেরা এতক্ষণ তল্লাশি চালিয়ে ফেলেছে আশেপাশে, আমাদের একটা নিরাপদ জায়গায় লুকাতে হবে। তারপর হিজাম দেখলো নিচে একটা জায়গায় একটা গুহার মতো জায়গা আছে। আব্দুল্লাহ বলল, ঠিক আছে, ওইখানে চলো।
তবে বোরাককে না নিয়ে আর একে না মেরে এখান থেকে কোনোভাবেই যাওয়া যাবে না। তারপর সেইখানে গুহার মধ্যে তারা লুকিয়ে পড়ল এবং আব্দুল্লাহর মামা মানে হচ্ছে জিনের বাচ্চা সেনাপতিকে ডেকে বলল, আমাদের সৈন্য কি তৈরি, প্রস্তুত? আমরা কি আক্রমণ করার জন্য রেডি? সেনাপতি তখন বলেন কি যে, হ্যাঁ মহারাজ, আমরা রেডি। আমরা আজকে সন্ধ্যার দিকেই রওনা দিব এবং সেখানে অলরেডি দূত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যদি প্রাণের ভয় থাকে এবং রাজ্য হারানোর ভয় থাকে তাহলে আমাদের সকলকে ছেড়ে দিতে এবং শত্রুতা যেন বর্জন করি। তারা উত্তরে জবাব পাঠিয়েছেন, তোরা যা করার করতে পারিস কর। এটা শোনার পরে জিনের বাদশা রেগে গেলেন এবং বললেন, কি এত বড় সাহস, ওদেরকে তো আমি ছাড়ব না। তারপর বললেন কি যে, সমস্ত কিছু তৈরি করো, আমরা সন্ধ্যার দিকেই রওনা দিব। এটা বলে সেনাপতি সেখান থেকে চলে গেল। রাজামশাই ভিতরে গিয়ে বসলেন মাত্র, তখন একজন দাসী দৌড়ে আসলেন এবং জানালেন যে রাজকন্যা অসুস্থ হয়ে পড়েছে। তারপর রাজামশাই বলেন কি যে, অসুস্থ মানে কি হয়েছে, খাওয়া দাওয়া করছে না এই জন্য? তখন দাসী বলেন কি যে, না না রাজামশাই, তার সম্ভবত প্রসব বেদনা উঠেছে, যে কোনো সময় সন্তানের জন্ম দিতে পারে। আমি খুড়িমাকে ডেকেছি, সে খানিক্ষণের মধ্যেই চলে আসবে, এই জন্য আপনাকে খবর দিতে আসলাম। রাজামশাই আবার টেনশনে পড়ে গেলেন, কারণ হচ্ছে একে তো ওদিকে যুদ্ধে যেতে হবে, দ্বিতীয়ত তার কন্যা এখন অন্তঃসত্ত্বা এবং সন্তান জন্ম দিবে, সে এখানে থাকতে পারছে না। তবে রানী আছে এবং আশেপাশের সবাই আছে, তাতে কোনো সমস্যা হবে না, সেহেতু সে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে চাচ্ছে না। তারপর সে চুপচাপ বসে পড়ল এবং ভাবল কিভাবে কি করা যায়। সেনাপতি নিশ্চয়ই সব ছক কষে রেখেছে। দীর্ঘ শত বছরের এই শত্রুতা আজকে সে অবসান ঘটাবেই। সে এই শত্রুতা চায় না, তারা চায় মিত্রতা, বন্ধুত্ব, কিন্তু ওই রাজ্যের শয়তান জিনগুলো সেগুলো চায় না। তারা চায় শত্রুতা এবং মারামারি, খুনাখুনি। এর আগে অনেকবার বর্ডার দখল নিয়ে তাদের সঙ্গে বৈঠক এবং মারামারি হয়েছে, কারণ তাদের সঙ্গে সম্পর্ক ভালো না। আব্দুল্লাহ এবং হিজাম যে জেলখানা থেকে পালিয়েছে, খবর ততক্ষণে সেই শয়তান রাজার কাছে পৌঁছে গিয়েছে। সে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ রেগে গেল এবং বলল, তোদেরকে দিয়ে একটা কাজও হয় না। এতগুলো রক্ষী থাকতে আব্দুল্লাহ তালা ভেঙে এত বড় একটা কারাগার থেকে কিভাবে বের হয়ে যায়? সে একজন সাধারণ তুচ্ছ মানুষ হয়ে তোদেরকে এরকম ভাবে মেরে কিভাবে বের হয়ে যায় বলতো? তখন সে বলল কি যে, হুজুর, সেখানে শুধুমাত্র আব্দুল্লাহ একা ছিল না, সেখানে আরেকজন জিন ছিল যে কিনা ভীষণ শক্তিশালী ছিল, সেই ওকে সাহায্য করেছে আমার যতটুকু মনে হয়। তখন আরেকজন রক্ষী জিন এসে বলল কি যে, না না হুজুর, আব্দুল্লাহর চোখ দিয়ে আগুন বের হচ্ছিল, চোখের উপর দিয়ে যেন এক ধরনের আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে দিল। তারপর আমরা চোখে কিছু দেখলাম না, এরপর মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে গায়েব হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই নিজেদের রাজ্যে পৌঁছে গিয়েছে, কারণ ওর সাথে যে জিনটা ছিল সে অনেক দ্রুত গতিতে উঠতে পারে। মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। তারপর এই কথা শুনে যুবরাজ বললেন, অনেক দ্রুত গতিতে উঠতে পারে মানে? ও ওই জিনটাকে আমার চেনা চেনা লাগছিল বাবা, আমি তোমাকে গতকালকে বললাম না, কিন্তু আমি আসলে চিনতে পারছিলাম না। আমার নাকে ঘুষি লাগার কারণে আমি তো ওই জিনটাকে ঠিকমতো দেখতেই পারিনি। এরপর সেখান থেকে একজন প্রধান রক্ষী জিন বলে উঠল, ওর নাম হিজাম ছিল, আব্দুল্লাহকে হিজাম বলে ডাকছিল। এই কথা শোনার পরে যুবরাজ পেছনে ছিটকে পড়ে গেল। কি হিজাম? এই হিজাম এসেছিল কালকে? আমি ওকে দেখে কিভাবে চিনতে পারলাম না? এই হিজাম হচ্ছে আমার জীবনের অন্যতম প্রধান শত্রু। যতবারই আমি রাজকন্যার কাছে গিয়েছি এই হিজাম তার রক্ষী হিসেবে সবসময় থাকতো। আমাকে একবার মেরেও ছিল এবং এইবার এসে আমার রাজ্যে বসে আমাকে ঘুষি মেরে চলে গেল। এত বড় সাহস, আর আমি চিনতে পারলাম না। এই হিজাম যে কি পরিমাণ ভয়ঙ্কর জিন সেটা তুমি কল্পনা করতে পারবে না বাবা। ওকে এখানে আনাটাই ভুল হয়েছে, ওকে ওই কারাগারে রাখাটাই ভুল হয়েছে দুজনকে একসাথে। তবে এটা বুঝতে পারিনি এটা আমাদের ভুল। এবার ওকে হাতে পাই, ওকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলবো। একবারের ঘটনা, আমি রাজকন্যার সঙ্গে দেখা করার জন্য গিয়েছি পুকুর পাড়ে। তখন হিজাম আমাকে দেখে ফেলে এবং দেখে প্রথমে এত পরিমাণ মারধর করে এবং তারপর বেঁধে রাখে। এই অপমান আমি কখনো ভুলবো না। আর হিজামকে আমি একবার পেয়ে নিই, ও যদি আমাদের রাজ্যের বর্ডারে থাকে তাহলে ওর শাস্তি অনিবার্য। ওকে যে আমি কি করব, তোমরা এখনই দ্রুত সম্পূর্ণ রাজ্যে তন্ন তন্ন করে খোঁজো কোথায় আছে। এতক্ষণে ও নিশ্চয়ই বাইরে বের হতে পারেনি, কারণ বর্ডারে আমাদের রক্ষী খুব ভালোভাবে পাহারা দিচ্ছে।
তারপর সেই রক্ষীগুলো বলল কি যে, জি মহারাজ, যা বলবেন তাই। তারা দ্রুত আশেপাশে খুঁজতে চলে গেল। আব্দুল্লাহ এবং হিজাম সেই গুহার ভেতরে বসে আছে। তারা ভাবছে যে কি করবে। কিছুক্ষণ বাদে তারা গুহার আশেপাশে কিছু জিনের গাড়িবহর জিনকে উড়ে যেতে দেখলো এবং কিছু জিন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তাদেরকে এখান থেকে বের হলে চলবে না, এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে ধরে ফেলবে। এর মধ্যে দুজন জিন গুহার মুখে এসে দাঁড়ালো এবং আব্দুল্লাহকে দেখে ফেললো। তারা দ্রুত ভেতরে এসে আব্দুল্লাহকে আক্রমণ করতে গেল। হিজাম তাদেরকে ধরে একদম এক ঘুষি মারার সঙ্গে সঙ্গেই অজ্ঞান। হিজাম একটা সুঠাম দেহ, এত শক্তিশালী যে তার কাছে এতগুলো জিন নস্যি, কিন্তু এরকম ভাবে তো আসতেই থাকবে। তারা এখানে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না, কি করবে সেটাই বুঝতে পারছে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কয়েকশো জিন তাদেরকে ঘিরে ফেললো, তাদেরকে দেখে ফেলেছে, কারণ এরা ঘ্রাণ শুকিয়ে বলে দিতে পারে কে কোথায় আছে। আব্দুল্লাহ তাদেরকে দ্রুত গতিতে প্রতিহত করতে লাগলো এবং হিজামও তাদেরকে অনেক লাথি ঘুষি মেরে দূরে দূরে ফেলতে লাগলো। কিন্তু কিছুক্ষণ বাদেই আরো অসংখ্য জিন সেখানে উপস্থিত হলো। কমসে কম 5 থেকে 7,000 জিন তো হবেই। এত জিনের সঙ্গে পেরে ওঠা কখনোই সম্ভব নয়। আব্দুল্লাহ তার সমস্ত রাগ দিয়ে সেই লাইটেনিং স্পার্কগুলো মারতে লাগলো, যেগুলো তার কপাল দিয়ে বের হয়। সে প্রচন্ড পরিমাণ রেগে গেলে তখন সেখান থেকে থাকা কিছু জিন হয়তো নিচে শুয়ে পড়লো এবং কিছু জিন অসুস্থ হয়ে পড়লো। কিন্তু সমস্ত জিনকে প্রতিহত করা তার একার পক্ষে সম্ভব নয়। হিজামও চেষ্টা করছে, কিন্তু এত জিনকে সে একা মারবে কিভাবে। এরপর উপর থেকে বড় দেখতে একটা বেগুনি রঙের কাপড় পরা জিন এসে আব্দুল্লাহকে বেঁধে ফেললো এবং হিজামকেও ধরে ফেললো। কারণ সে হচ্ছে এই রাজ্যের সেনাপতি এবং তার দেহে অসীম ক্ষমতা। তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার কাছে কোনো জিনই পারবে না, হিজামও পারবে না। তাকে শক্ত করে বেঁধে ফেললো। আব্দুল্লাহ বলল, আমাকে ছেড়ে দাও, নাহলে কিন্তু তোমাদের খবর আছে। আব্দুল্লাহ অনেক ছোটাছুটি করতে লাগলো। হিজাম নিজেও অনেক ছোটাছুটি করে কয়েকজন জিনকে ফেলে দিল যারা তাকে ধরে রেখেছিল। তারপর তাদেরকে জাদু শক্তি দিয়ে বন্দি করে ফেলা হলো এবং সমস্ত জিন সমেত তাদেরকে রাজদরবারে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা আব্দুল্লাহ এবং হিজামকে নিয়ে রাজদরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে যুবরাজ এবং রাজা মশাই দুজনে অন্দরমহল থেকে রাজদরবারে আসলেন এবং বললেন কি যে, এত সহজ আমার হাত থেকে বের হয়ে যাওয়া, এত সহজে পার পেয়ে যাবি ভেবেছিলি? আর এই যে হিজাম, তুই কি ভেবেছিলি তোকে চিনবো না আমি? তুই এত বছর পর আমার হাতে এসে নিজে ধরা দিয়েছিস, তোকে কি এত সহজে ছেড়ে দিব? ভেবেছিলি এত দ্রুত এখান থেকে পার পেয়ে যাবি, তাই না? অত সহজ না। তোকে এখন সারা জীবন শাস্তি পেতে হবে আমার কারাগারে বসে। আর এই আব্দুল্লাহকে তো আমি মেরে ফেলবো, কারণ একে মারা আমার সারা জীবনের স্বাদ ছিল। একে মারলে তখন হয়তো তার মাকে পেয়ে যেতাম, কিন্তু তখন মারতে পারিনি তো কি হয়েছে, এখন মারব। আব্দুল্লাহ তখন বলল, শোন, শয়তানি শক্তি কোনোদিন ভালো শক্তির সাথে পারে না। একদিন না একদিন তার পরাজয় হয়ই। সারা জীবন শয়তানি করে এসেছিস এবং তোর পরাজয় আমার হাতের নিশ্চিত, এটা তুই ধরে রাখিস, বুঝছিস? তোকে আমি শেষ করে ফেলবো, একদম খতম করে ফেলবো। তুই শুধু আমার হাতটা একটু খুলে দে, তারপর দেখ তোকে আমি কি করি। তখন যুবরাজ বলল, হাত খুলে দিলে কি করবি? তুই সামান্য একজন মানুষ, সামান্য একজন মানুষ হয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আব্দুল্লাহ তখন বলল, ভয় পাচ্ছিস কিসের জন্য? ভয় পাচ্ছিস বলেই তো আমার হাত পা বেঁধে রেখেছিস, তাই না? এত বড় একটা জিন হয়ে একজন মানুষের হাত পা বেঁধে তাকে প্রতিহত করার চেষ্টা করছিস? এত বড় ক্ষমতা তোর? এই তোর ক্ষমতা? এটা শোনার সাথে সাথে যুবরাজ প্রচন্ড পরিমাণ রেগে গেলেন। জিনারা যে বোকা হয় সেটা আব্দুল্লাহ আগে থেকেই জানতো, সেজন্য তাকে চেতানোর জন্য এরকম কথা বলল। আব্দুল্লাহর হাত এবং পা যখন দুটোই খুলে দিল, সে হিজামের হাত পা খোলার জন্য বলল কি যে, ওর হাত পা খুলে দাও, কারণ আমরা তো এখানে সবে মাত্র দুইজন, একজন মানুষ আর একজন জিন, আমরা কি বা করবো, এতগুলো রক্ষী তোমরা। এরপর সে হিজামের হাত পাও খুলে দিল। সঙ্গে সঙ্গে সে হিজামকে একটা কোড ওয়ার্ডে কিছু একটা বলল। সঙ্গে সঙ্গে হিজাম সেখান থেকে দ্রুত গতিতে ছুটতে লাগলো চারপাশে। তার সাথে সাথে অসংখ্য জিনেরা ছুটতে লাগলো। আব্দুল্লাহ তার হাতের সেই লকেটটা হাতে নিয়ে চোখ বন্ধ করে সমস্ত পরিমাণ রাগ সেখানে ঝেড়ে ফেললো। তারপর তার কপাল দিয়ে বের হতে লাগলো সেই লাইটেনিং স্পার্ক, যেগুলো সেখানে থাকা অসংখ্য জিনদেরকে একদম জ্বালিয়ে দিল। আব্দুল্লাহ সেখানে তাণ্ডব শুরু করলো। আব্দুল্লাহ তো সেই সুযোগেই ছিল। মুহূর্তের মধ্যেই সেখানের পরিবেশ পরিবর্তন হয়ে যেতে লাগলো। আব্দুল্লাহ হিজামকে বলেছিল, যখন তাদেরকে ওইখান থেকে নিয়ে আসছিল,
যে আমি এরকম এরকম করব, ও নিশ্চিত রূপে আমাদেরকে হাত পা খুলে দিবে। এটা আমি শিওর 100% গ্যারান্টি নিয়ে বলতে পারি, কারণ জিনেরা যে ভোদাই হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তারপর সে আব্দুল্লাহকে বলেছিল যে যখনই তোর হাত পা খুলে দিবে তখনই তুই রাজ্যের বাহিরে গিয়ে চক্কর দিতে লাগবি, প্রচণ্ড পরিমাণ চক্কর দিবি, যাতে চারিপাশে একটা ঘূর্ণিঝড়ের মতো হয়ে যায় এবং আকাশে ধুলো উঠতে থাকে। ঠিক আছে, হিজাম তাই করলো। সে বের হয়ে পাশে রাজ্যের চারপাশ দিয়ে ঘূর্ণিঝড়ের মতো উঠতে লাগলো। চারিপাশে প্রচণ্ড পরিমাণ তুফানি বাতাস সৃষ্টি হলো। জিনের বাচ্চা তার মেয়েকে এরকম ভাবে রেখেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং তারা যুদ্ধের জন্য এগিয়ে গেল। বর্ডারের কাছাকাছি প্রায় পৌঁছে গেল। তারা বর্ডার ক্রস করবে কিভাবে সেটাই ভাবছে। দূর থেকে তারা দূরবীন দিয়ে দেখলো যে বর্ডারের পাশে কতগুলো রক্ষী দেওয়া আছে। সেনাপতি দেখে বলল, এগুলো কোনো ব্যাপার না, আমরা এখনই আক্রমণ করব। তারপর তাকে দক্ষিণের জঙ্গল দিয়ে সজোরে আক্রমণ করে বসলো। আক্রমণ করার সঙ্গে সঙ্গেই সমস্ত জিনেরা টের পেয়ে গেল যে পার্শ্ব রাজ্যের সমস্ত বর্ডার রক্ষী এবং রাজা আক্রমণ করেছে। তারা প্রতিহত করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে তো পারা সম্ভব না, কারণ এখানে শত শত জিনেরা এসেছে। এখানে তারা তো পারবেই না। তারা বর্ডারের সমস্ত কিছু ছেড়ে দিল এবং সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে শুরু করলো। তারা খানিকক্ষণের মধ্যেই বর্ডারে প্রবেশ করে ফেললো এবং প্রবেশ করে ওই পড়শি রাজ্যে শয়তানি রাজ্যের ভেতরে প্রবেশ করলো। আর কিছুটা পথ গেলেই হয়তো মহলের দেখা পাবে তারা। হিজাম সমস্ত এলাকা একদম তছনছ করে ফেলেছে। চারিপাশে শুধুমাত্র বাতাস এবং কালবৈশাখী ঝড়ের মতো বাতাস উঠছে। আব্দুল্লাহ চারিপাশে তাণ্ডব লাগাতে শুরু করেছে। সে হঠাৎ করে তার মধ্যে এত শক্তি অনুভব করছে যে সে চারিপাশে শুধুমাত্র দেখতে পাচ্ছে ধ্বংসস্তূপ। সে রাজ্যের কয়েকটা খুঁটি ভেঙে ফেলেছে। সে দ্রুত গতিতে শুধুমাত্র সামনে যত জিন দেখছে প্রত্যেকটা জিনকে ঘুষি এবং লাথি মেরে উড়িয়ে দিচ্ছে। আব্দুল্লাহর মধ্যে এত শক্তি দেখে সে নিজেই চমকে যাচ্ছে। আব্দুল্লাহ তো একজন মানুষ জিন, সে কি চাইলে উঠতে পারবে? কারণ হচ্ছে তার ওড়াটা অনেক বেশি জরুরি। এখানে সমস্ত জিন যাদের সঙ্গে সে মারামারি করছে তারা সবাই উঠতে পারে, একমাত্র আব্দুল্লাহ ব্যতীত। সে কি চেষ্টা করে দেখবে? আব্দুল্লাহ মারামারি করতে করতে একদম রাজমহলের ছাদের কাছে পৌঁছে গেল। অসংখ্য জিনকে সে প্রতিহত করেছে। তারা দুজনে যে তাণ্ডব শুরু করেছে তাতে করে এই রাজদরবারে যত রক্ষী ছিল তারা বেশিক্ষণ টিকতে পারবে না। আর এখানে তো অল্প কিছু সংখ্যক রক্ষী আছে, আসল রক্ষী সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল না, কারণ হচ্ছে ওনাদের ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে কোনো সময় আক্রমণ করা হতে পারে, সেই জন্য রাজ্যের চারপাশে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক আব্দুল্লাহ যে একা রাজ্যে এত পরিমাণ ক্ষতি করবে তারা কখনো কল্পনা করেনি। তারা সঙ্গে সঙ্গে সমস্ত জিনদেরকে একত্রিত করার জন্য আহ্বান জানালো। একটা সিংগায় ফু দেওয়া হলো জোরে, যেখানে সিংগা শোনার সঙ্গে সঙ্গেই অসংখ্য জিন আকাশ কালো করে চারপাশ থেকে উড়ে আসতে লাগলো। তারপর আব্দুল্লাহ ভাবলো কি যে এবার হয়তো ওদের সঙ্গে পারাটা সম্ভব হবে না, ওকে যে কোনোভাবেই উড়া শিখতে হবে। কারণ হচ্ছে ও মনে মনে ভাবছে যে ও উঠতে পারবে, ওর ডানা নেই তো কি হয়েছে, তবে ওর বিশ্বাস যে ও উঠতে পারবে। আব্দুল্লাহ সেটা মনে করে ছাদ থেকে সজোরে নিচের দিকে লাফ দিল। সে অনেক চেষ্টা করছে ওড়ার জন্য, কিন্তু সে আর উঠতে পারছে না। একজন মানুষের মতোই ছাদ থেকে সে নিচে পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ কি তাহলে ভুল করলো? সে কি এখন মারা যাবে? আব্দুল্লাহ কি করবে কিছুই বুঝতে পারছে না। সে হিজামকে ডাকতে লাগলো, বলল, হিজাম, আমি পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি নিচে পড়লে নির্ঘাত মারা যাব। হিজাম তার কথা শুনছে না, কারণ হিজামকে যে কাজ দেওয়া হয়েছে সে সেই কাজই করছে। আব্দুল্লাহ কি তাহলে এখন মাটিতে পড়ে মারা যাবে? সে অনেক চেষ্টা করছে হাত নাড়ানোর, কিন্তু কোনোভাবেই তার হাত নড়ছে না। সে কি তাহলে মরে যাবে? এখন এত সহজে মরে যাবে? সে সেই লকেটটা হাতে ধরে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করলো, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না। সে তার মায়ের কাছে সাহায্য চাচ্ছে। এই ন্যানো সেকেন্ডের মধ্যে সে যদি চোখ না খোলে তাহলে সে নির্ঘাত নিচে পড়ে মারা যাবে। সে যখন চোখ খুলল সে নিচে দেখতে পেল মাটি একদম কাছাকাছি চলে এসেছে। আর কিছু করার নেই, এবার সে শত চেষ্টা করেও উঠতে পারবে না। সে আবার চোখ বন্ধ করে ফেলল। এরপর সে দেখতে পেল সে কিছু একটার উপর পড়েছে। তারপর তার কিচ্ছু হয়নি। কিসের উপর পড়লো? জিনিসটা ছিল নরম এবং তার গায়ে মোলায়েম পাখনা। আব্দুল্লাহ যখন চোখ খুলল সে দেখল বোরাক। তারপর সে বলল, বোরাক, তুই এসেছিস, তুই কিভাবে আসলি? বোরাক তখন তার জন্তুর মতো ডাক দিয়ে কিছু একটা বলতে চাইল। তারপর বোরাকের কপালে চুমু খেল। সে বলল কি যে, সাব্বাস বেটা, তুই না আসলে তো একদম কিচ্ছুই হতো না। আমি তো তোকেই চাচ্ছিলাম এতক্ষণ, ভেবেছিলাম তোকে মুক্ত করে নিয়ে আসবো, কিন্তু তার আগেই ধরা পড়ে গিয়েছি।
বোরাক আবার তার কঠিন শব্দে চিৎকার করতে লাগলো এবং আকাশ দিয়ে উড়াল দিতে লাগলো। বোরাকও অনেক দ্রুত গতিতে উঠতে পারে অন্য কোনো স্বাভাবিক জিনের থেকে। আব্দুল্লাহ এতক্ষণ এরকমই চাইছিল যে বোরাক যদি আসতে তার সঙ্গ দিত তাহলে এসব জিনকে প্রতিহত করা কোনো ব্যাপারই ছিল না। তারপর দ্বিতীয় প্ল্যান অনুযায়ী সে হিজামকে বলল, কারণ এটা প্ল্যানের মধ্যে ছিল, যদি বোরাককে মুক্ত করতে পারে তাহলে এক প্ল্যান হবে, আর বোরাককে মুক্ত না করতে পারলে আরেক প্ল্যান হবে। সে বোরাককে মুক্ত করে বোরাকের পিঠে চড়ে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলো। আশেপাশে যত জিনই আসছিল আব্দুল্লাহ সমস্ত জিনদেরকে মেরে ফেলতে লাগলো। পুরো এলাকা জুড়ে যেন ধ্বংস স্তূপ চালু হতে লাগলো। চারিপাশে সবাই শুধুমাত্র আব্দুল্লাহর কাছে যাচ্ছে, আর সেখান থেকে আব্দুল্লাহ একটা অন্যরকম আলোক রশ্মি তাদের দিকে ছুড়ে মারছে। তারা দূরে গিয়ে পড়ছে, কোনো জিনই তাদের কাছে টিকছে না। হঠাৎ করেই যুবরাজ কোনো একটা দৈব শক্তি আব্দুল্লাহর দিকে ছুড়ে মারল। তারপর সেনাপতি মশাই বোরাকের কাঁধে এমন জোরে একটা আঘাত করলো যে বোরাক চিৎকার করে নিচে পড়ে গেল। বোরাক অনেকটা আঘাত পেয়েছে, পাশাপাশি আব্দুল্লাহ ছিটকে গিয়ে দূরে পড়ল। আব্দুল্লাহও আঘাত পেয়েছে। সে এমন কি করলো যে যার কারণে সে নিচে পড়ে গেল? ওই যুবরাজের অনেক ক্ষমতা আছে যেটা আব্দুল্লাহর কাছে নেই। আব্দুল্লাহকে সে আবার সজোরে আঘাত করলো। আব্দুল্লাহ যতই চেষ্টা করছে সে কোনোভাবেই তার সঙ্গে পারছে না। তাকে যতই আক্রমণ করার চেষ্টা করছে সে সেটাকেই বাধা দিয়ে দিচ্ছে। এতক্ষণ সে তাদের সাথে লড়াই করেছে, তারা ছিল সাধারণ জিন। এটা হচ্ছে যুবরাজ, যার কাছে পুরো রাজ্যের অনন্য ক্ষমতা রয়েছে। সে কি একজন সাধারণ মানুষকে হারাতে পারবে না? অবশ্যই পারবে। যুবরাজ আব্দুল্লাহর কাছে আবার গেল। সে তাকে গিয়ে আবার সজোরে আঘাত করলো এবং আব্দুল্লাহ দূরে গিয়ে ছিটকে পড়ল। ততক্ষণে সেনাপতি হিজামকেও ধরে ফেলেছে। এবার কি আর পারবে? মনে তো হচ্ছে না। এবার কি সত্যি সত্যি বন্দী হয়ে যেতে হবে? আব্দুল্লাহ অনেকটা আঘাত পেয়েছে, তার কপাল ফেটে এবং চোখ মুখ বেয়ে রক্ত পড়ছে, একদম রক্তাক্ত অবস্থা। হিজামকেও মেরে একদম তক্তা বানিয়ে ফেলেছে। তারপর সেই যুবরাজ উড়ে আসলো। উড়ে এসে আব্দুল্লাহর গলা চেপে ধরল এবং শূন্য ভাসিয়ে ফেলল। বলল কি যে, তুই একজন সাধারণ মানুষ হয়ে অনেক জ্বালিয়েছিস, অনেক ছাড় দিয়েছি তোকে, এবার আর তোকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তোকে এখানেই মেরে ফেলবো। তারপর যুবরাজ তার আঙ্গুলটা আব্দুল্লাহর সেই চোখের উপরে কাটা দাগের উপর নিল। এই সেই কাটা দাগ, যে কাটা দাগ তার জন্য ওকে কখনোই মারতে পারেনি। এবার তার কাছে সেই ক্ষমতা আছে একে মেরে ফেলার। তারপর আব্দুল্লাহর চোখের উপর দিয়ে সেই কাটা দাগটার মধ্যে আঙ্গুলটা ধরল। যুবরাজের আঙ্গুলের মধ্যে দিয়ে একটা নীল আভার রশ্মি আব্দুল্লাহর সেই চোখের উপরের কাটা দাগটা একদম জ্বালিয়ে দিচ্ছিল। আব্দুল্লাহ জোরে চিৎকার করতে লাগলো, তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এখনই সে মাথা ফেটে মারা যাবে। এত কষ্ট আব্দুল্লাহ এর আগে কখনোই পায়নি। আব্দুল্লাহ যেন মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল সে এখনই মারা যাবে। তার গলা ধরে রেখেছে যুবরাজ, সে মুহূর্তের মধ্যেই হয়তো মারা যাবে। তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, সে প্রচন্ড ছটফট করছে। হিজাম দূর থেকে বলতে লাগলো, না, আমাদের মহারাজকে মারবেন না। হিজাম প্রাণপণে চেষ্টা করছিল তার কাছে আসার, কিন্তু অসংখ্য জিন তাকে বেঁধে রেখেছে এবং ধরে রেখেছে। সে ওইখান থেকে আসার ক্ষমতা তার মধ্যে নেই। সে কি করবে? চারিপাশে সমস্ত রক্ষী জিনেরা, সমস্ত সেনারা তাদের দিকে তাকিয়ে হাসছে। সামান্য একজন মানুষ হয়ে রাজ্য হামলা করতে এসেছিলি, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা হয়ে পড়েছে তোর, এটা বলতে লাগলো। সমস্ত রাজ্য তাদের দিকে তাকিয়ে হাসছে, থমথমে পরিবেশ। তখনই হঠাৎ করেই চারপাশে শব্দ এবং গোলাগুলির আওয়াজ পাওয়া গেল। তারা দেখতে লাগলো চারিপাশে অন্ধকার হয়ে এসেছে। তাদের রাজ্যকে অসংখ্য জিনে ঘিরে ফেলেছে এবং সমস্ত জিনেরা ওইখান থেকে পালাতে শুরু করলো, কারণ আব্দুল্লাহর মামা চলে এসেছে। এখন আব্দুল্লাহকে আর কে পায়? সেনাপতির সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহদের রাজ্যের সেনাপতির সঙ্গে সঙ্গে একটা আগুন বলয় যুবরাজের উপর নিক্ষেপ করলো। যুবরাজের পিঠে লেগে যুবরাজ নিচে পড়ে গেল, আব্দুল্লাহও নিচে পড়ে গেল। আব্দুল্লাহ তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তার মাথা ফেটে যাচ্ছে। এত কষ্ট সে আর নিতে পারছে না, তার মাথার মধ্যে থেকে যেন আগুন বক বক করে জ্বলছে। আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছে না, সে কি এখন মারা যাবে? সঙ্গে সঙ্গেই তার মামা তার কাছে আসলো, এসে বলল, ভাগ্নে, তোর কিচ্ছু হবে না, তোকে এখনই আমরা বাঁচিয়ে ফেলবো, তোকে এখনই আমরা নিয়ে যাব, তোর কিচ্ছু হবে না। তারপর আব্দুল্লাহ চোখ খুলল। আব্দুল্লাহর চোখের মধ্যে একটু অন্য ধরনের ক্ষমতা চলে এসেছে। সে আশেপাশে যখন তাকালো, সে দেখলো তার সমস্ত জিনেদেরকে এখন নশি লাগছে, তার চোখ দিয়ে বকবক করে আগুন জ্বলছে। এটা দেখে তার মামা ভয় পেয়ে গেল। তারপর আব্দুল্লাহ উঠে বলল, মামা, এটাই শেষ যুদ্ধ,
এটার জন্য হয়তো আমি বেঁচে আছি। আমি এত বছর ধরে অপেক্ষা করেছি। আমার মায়ের হত্যার বদলা আমি নিয়েই ছাড়ব। চলো আমরা যুদ্ধে লিপ্ত হই এবং এই রাজ্যকে দখল করে নেই। এই শয়তানদেরকে মারার সময় এসে গেছে। আব্দুল্লাহ তার মামার হাত ধরে বলল কি যে চলো মামা। তারপর তার মামা বলল ঠিক আছে চল, এদেরকে হত্যা করি। তারপর তারা যুদ্ধে নেমে পড়ল। সমস্ত জিনেরা একে অন্যের সঙ্গে লড়াই করতে লাগলো। এই জন্য এক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হলো আশেপাশে। আব্দুল্লাহ আগের থেকে অধিক ক্ষমতা নিয়ে চারিপাশে শুধুমাত্র ধ্বংসযজ্ঞ চালাতে লাগলো। সমস্ত জিনদেরকে মারতে লাগলো এবং ওই দেশের যত জিন ছিল তারা এদেরকে দেখিয়ে পালাতে লাগলো। কারণ এক আব্দুল্লাহ এবং হিজামি এই দেশের প্রায় 20,000-এর মতো জিন মেরে ফেলেছে। তারপর তারা যখন আসলো তারা আতঙ্কিত হয়ে চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, কারণ প্রায় লাখখানিক সৈন্য বহর নিয়ে তারা হামলা করেছে। এতক্ষণে নিশ্চয়ই বর্ডারের সমস্ত জিনকে তারা বন্দী করে ফেলেছে। আর রাজ্যের ভেতরে বা কয়টা জিন আছে যারা কিনা এই রাজ্যকে বাঁচাবে? তারা সমস্ত জিনদেরকে একদম বন্দী করে ফেললো এবং অসংখ্য জিনকে মেরে ফেলা হলো এবং যারা বেঁচে ছিল তারা সারেন্ডার করলো। কিছুক্ষণ পরে ওই রাজ্যের সেনাপতিও সারেন্ডার করে দিল এবং যুবরাজ এবং মহারাজ যখন টের পেল যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যে কোনো সময় তাদেরকে বন্দী হতে হবে, তারা দ্রুত অন্দরমহলের মধ্যে গেল। অন্দরমহলের ভিতরে একটা সিক্রেট চেম্বার আছে। সেই সিক্রেট চেম্বার দিয়ে তারা পালানোর চেষ্টা করতে লাগলো। আব্দুল্লাহ তখন তাদের পেছনে পেছনে যাচ্ছে। আব্দুল্লাহ বোরাকের পিঠে চড়ে তাদের পেছনে যাচ্ছে। বোরাক খানিকটা আঘাত পেয়েছিল, যার কারণে সে ঠিকমতো উঠতে পারছে না। তারপর রুমের ভিতরে গিয়ে বোরাক তো আর ভেতরে যেতে পারবে না, কারণ বোরাক অনেক বড় একটা সাইজের পাখি। তারপর আব্দুল্লাহ নেমে পড়লো। নেমে সে তাদের পেছন পেছন যেতে লাগলো। তারপর সেই সিক্রেট চেম্বারের কাছে গিয়ে যখনই সেই সিক্রেট চেম্বারের দরজায় টিপ দিবে, তখনই আব্দুল্লাহ পেছন থেকে তাদেরকে চোখ দিয়ে একটা আলোক রশ্মি তাদের গায়ে মারলো। মারার সঙ্গে সঙ্গে তারা শক খেয়ে নিচে পড়ে গেল। দুজনকেই সে ধরে ফেললো। তাদেরকে ধরে আব্দুল্লাহ উপরের দিকে নিয়ে আসলো এবং বলতে লাগলো, তোরা কি ভেবেছিস আমি কোনো সাধারণ মানুষ? আমি কোনো সাধারণ মানুষ না। আমার মধ্যে যে ক্ষমতা আছে তোদের পুরো রাজ্য সেই ক্ষমতার কাছে নস্যি, বুঝতে পেরেছিস? তারপর তাদেরকে আব্দুল্লাহ ওপরে ভাসিয়ে ফেললো। বলল কি যে সবাই থামো, এদেরকে আমরা ধরে ফেলেছি। এই দেখো ওরা আত্মসমর্পণ করে দিয়েছে, সবাই থামো। তারপর সবাই আব্দুল্লাহর দিকে তাকাতে লাগলো। আব্দুল্লাহ একদম উপরের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে এবং তার হাতে মহারাজ এবং যুবরাজ, যে কিনা তার মাকে হত্যা করেছিল এবং ছোটবেলা তাকে এতিম করেছে, তার জীবনটা একদম দুর্বিষহ করে তুলেছে। সঙ্গে সঙ্গেই সেখানে সেনাপতি এবং হিজাম চলে আসলো, তাদেরকে শক্ত করে চেপে ধরলো। তারপর আব্দুল্লাহ বলল, তুই কি ভেবেছিস তোর শক্তির সামনে আমি কিছু না? তুই যে আসলে একটা বোকা সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। আর তোর কি মনে হয় তুই আমাকে আটকেছিলি? তুই আমাকে আটকেছিলি? অবশ্যই না, আমি এখানে এসেছি, এটা আমার প্ল্যানের একটা অংশ ছিল। কি হিজাম? তারপরে হিজামও হো হো করে হেসে দিল, বলল কি যে মহারাজ আপনার বুদ্ধির কাছে এরা নস্যি, এরা কিছু পারবে না। তখন যুবরাজ বলল কি যে কি তুমি এখানে এসেছো? মানে আমরা তোমাকে ধরে নিয়ে আসিনি? তখন আব্দুল্লাহ আবার অট্ট হাসি হেসে বলল কি যে মোটেই না, এটা আমাদের প্ল্যানের অংশ ছিল। আমি যখন কোনোভাবেই ভেবে কুলোতে পারছিলাম না যে তোমাদের রাজ্যের ভিতরে কিভাবে প্রবেশ করব এবং তোমাদেরকে কিভাবে মারব, তখন একটা বুদ্ধি আমার মাথায় আসলো যে আমি যদি তোমাদের কাছে ধরা দেই তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে তোমাদের রাজ্যে নিয়ে আসবে এবং তোমাদের কাছাকাছি রাখবে। তখন আমি তোমাদেরকে নিশ্চিত রূপে হত্যা করতে পারবো এবং এরকম একটা যুদ্ধে লিপ্ত হতে পারবো। তখন আব্দুল্লাহর মামা বলল, তুই এত কিছু প্ল্যান করে ফেলেছিস আর আমাকে কিচ্ছু বলিসনি? তখন আমি বললাম কি যে মামা তোমাকে বলিনি তো কি হয়েছে, আমাদের সেনাপতি মশাই তো সবই জানেন। কি সেনাপতি মশাই? তখন সেনাপতি মশাই বললেন কি যে জি মহারাজ। তারপর জিনের বাদশা মানে আব্দুল্লাহর মামা বলল, তলে তলে এত কিছু হলো আর আমি কিছু জানলাম না রাজা হয়ে? তখন আব্দুল্লাহ বলল, মামা তুমি জানোনি আমি জানাইতে নিষেধ করেছি। আসলে সেদিনকে আমি যখন ওই দক্ষিণের রাজ্য দিয়ে উড়ে যাচ্ছিলাম আমি একটা জায়গায় সুড়ঙ্গ দেখতে পেলাম এবং সেখানে ওই রাজ্যের কিছু জিন বসে আড্ডা দিচ্ছিল। আমি ভেবেছিলাম যে এখানে যদি আমি টহল দিই তাহলে ওরা আমাকে নিয়ে যাবে এখান থেকে ধরে এবং নিয়ে আমাকে নিশ্চিতরূপে বন্দি করবে। আমি সেরকম সুযোগটাই ওদেরকে দিচ্ছিলাম। 2-3 দিন ধরে এখানে উড়াউড়ি করছিলাম। তারপর ফাইনালি ওরা আমাকে ধরে নিয়ে আসলো। আমি হিজামকে বলেছিলাম যখনই দেখবি যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তুই তোর সেই ক্ষমতাটা ব্যবহার করে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। মা আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। তারপর
আবদুল্লাহর মামা বলল কি যে মা মানে? তখন আবদুল্লাহ তার মামাকে বলল কি যে হ্যাঁ মামা, আমি মাকে দেখতে পাই। আমি যখন চোখ বন্ধ করি আমি একটা বট গাছ দেখতে পাই, চারপাশে কোনো মানুষজন নেই, গোলাপি একটা আকাশ। আমি আমার মাকে দেখতে পাই, সে বট গাছের পাশ দিয়ে বের হয়ে আসে। আমি 2 বার দেখেছি এবং মা আমাকে এই সমস্ত বুদ্ধি দিয়েছে। তখন সে আমাকে বলল, সত্যি আমি বলেছিলাম না তুই স্বাভাবিক কোনো মানুষ চিন না, ওইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের গাছ। আমরা যখন মারা যাই আমরা ওইখানে চলে যাই এবং এই ভীষণ সবাই দেখতে পায় না, এই শুধুমাত্র স্পেশাল কিছু জিন ছাড়া আর কেউ দেখতে পায় না। আমি বলেছিলাম না তুই স্বাভাবিক কোনো মানুষ চিন না? আমার পরদাদা ছিল যে কিনা এই ভীষণ দেখতে পেত। এরপরে আমাদের পূর্বপুরুষদের মধ্যে বা আমাদের মধ্যে কেউই এটা দেখতে পায়নি, একমাত্র তুই দেখতে পারছিস। তার মানে আমি ভুল কিছু করিনি, কি বলিস? তখন আবদুল্লাহ বলল, হ্যাঁ মামা, আমিও সেটা লক্ষ্য করেছি এবং আমি দেখেছি যে আমি চাইলেই অনেক কিছু করতে পারি। তারা দুজন এরকমভাবে কথা বলা বলি করছিল, ঠিক তখনই দূর থেকে একটা ফলা এসে আবদুল্লাহর মামার পেটের মধ্যে গেঁথে গেল। আবদুল্লাহ যেন বিশ্বাস করতে পারছে না, তার মামার পেটের মধ্যে থেকে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে গেল। আবদুল্লাহর একদম কাছাকাছি, কিছুক্ষণ আটটু হলে আবদুল্লাহর পেটের মধ্যে ঢুকে যেত। এটা কে করলো? পেছন দিকে তাকিয়ে দেখলো যুবরাজ। যুবরাজ একটা ফলা তার মামার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আবদুল্লাহ জোরে চিৎকার করে উঠল, বলল কি যে মামা। তাই বলার সঙ্গে সঙ্গে সে মামাকে ধরে ফেললো। তার মামা নিচে পড়ে গেল। এটা তো হবার কথা ছিল না, এটা তো কোনোভাবেই হবার কথা ছিল না। আবদুল্লাহ বলল, মামা মামা তোমার কিচ্ছু হবে না। সে সঙ্গে সঙ্গে তার পেট থেকে ফলাটা বের করে ফেললো, কিন্তু ততক্ষণে কাজ হয়ে গিয়েছে। এটা ছিল একটা জাদু ফলা। এই ফলাটা যার পেটের মধ্যে একবার ঢুকবে তাকে আর বাঁচানো কোনোদিন সম্ভব হবে না। সে দ্রুত তার মামাকে নিয়ে ছুটতে লাগলো। বোরাককে বলল, বোরাক দ্রুত একে নিয়ে আমাদের কবিরাজের কাছে চলো, দ্রুত। সঙ্গে সঙ্গে হিজাম চলে আসলো। সে বোরাকের পিঠে। আবদুল্লাহর তখন এত পরিমাণ রাগ হলো যে সমস্ত আকাশ কান্নায় ফেটে পড়ল। মুহূর্তের মধ্যে আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল। আবদুল্লাহর রাগে ক্রোধের সমস্ত কিছু ফেটে যাচ্ছে। তখন সেই যুবরাজ এবং মহারাজ দুইজনে অনেক জোরে হাসছে। আবদুল্লাহর সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের কাছে গিয়ে তাদের মাথাটা একদম ফেলে দিল। তাদের মাথা নিচে পড়ে গেল। দুজনেই সেখানে লুটিয়ে পড়ল। তাদেরকে এত সহজে মেরে ফেলতে হবে আবদুল্লাহ কখনোই ভাবেনি। তার মামা তখনও সেখানে লুটিয়ে পড়েছে। এদের এই কাটা মুন্ডু সহকারে আমাদের রাজ দরবারে নিয়ে চলো এবং এদেরকে এরকম পরিণতি করেছি এগুলো যেন আজীবন মানুষ মনে রাখে। তারপর আবদুল্লাহ তার মামাকে নিয়ে বোরাকে উঠে সজরের রাজ্যের দিকে চলতে লাগলো। বোরাক খুব দ্রুত গতিতে তার প্রাণপণ চেষ্টা ছুটিয়ে এসে তাদের নিজের রাজ্যের দিকে চলে যাচ্ছে। কবিরাজের কাছে যেতে হবে। তখন আবদুল্লাহর হাত ধরে তার মামা বলল, মামারে, এই ফলা একবার যার পেটের মধ্যে ঢুকেছে বা তার শরীরে ঢুকেছে সে কোনোদিন বেঁচে ফেরেনি। আমি হয়তো বাঁচব না, আমি আমার অন্তিম সময় দেখতে পাচ্ছি। এমনটা হবে ভাবিনি। ভেবেছিলাম আমরা হয়তো সুখে শান্তিতে বসবাস করব। আবদুল্লাহর চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। চারিপাশ থমথম হয়ে গিয়েছে। সমস্ত রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে যে জিনের বাদশার গায়ে জাদুকরি ফলা ঢুকেছে, সে আর বাঁচবে না। সবাই চিন্তিত হয়ে পড়ল। আবদুল্লাহ সজোরে বোরাককে ছোটাচ্ছে। সে বলল, মামা মামা তোমার কিচ্ছু হবে না, মামা আমি তোমাকে বাঁচিয়ে ফেলবো, তোমার কিচ্ছু হবে না মামা। তারপর আবদুল্লাহ তাকে তার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে আরেকটু দূরে। কিছুক্ষণ বাদেই তারা সেই কবিরাজের বাড়ির কাছে পৌঁছে গেল এবং কবিরাজকে বলল, কবিরাজ মশাই বাঁচান, আপনাদের বাদশার বুকে কিছু একটা ঢুকেছে, সে মারা যাবে, তাকে বাঁচান। কবিরাজ সঙ্গে সঙ্গে ছুটে আসলেন। সে বাদশাকে দেখে আতঙ্কিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে নিচে নামানো হলো। তারপর কবিরাজ যখন দেখতে পেল জাদুকরি ফলা, তারপর তাকে যখন চেক আপ করা হলো, সে আর নেই এই দুনিয়াতে, সে আর বেঁচে নেই। জাদুকরি ফলাটা তাকে মেরে ফেলেছে। সে বোরাকের পিঠে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিল। তারপর কবিরাজ মশাই বললেন কি যে তাকে আর বাঁচানো গেল না, সে আর নেই, আমাকে মাফ করবেন, আমি আমাদের মহারাজকে, আমাদের বাদশাকে বাঁচাতে পারলাম না। আবদুল্লাহ সঙ্গে সঙ্গে কান্নায় ফেটে পড়ল। তারপর সমস্ত জিনেরা সেখান থেকে বন্দি অবস্থায় সেখান থেকে নিয়ে আসলো। সেনাপতির মশাই সেখানে সমস্ত রাজ্যকে দখল করে ফেলল এবং সমস্ত জিনদেরকে বন্দি করে আমাদের কারাগারে নিক্ষেপ করা হলো। এখন সমস্ত রাজ্য আমাদের দখলে।
কিন্তু এই কথা আমি সাইমা এবং রাজ্যবাসীকে কিভাবে জানাবো যে আমি বাদশাকে বাঁচিয়ে আনতে পারিনি, আমি তাকে মেরে ফেলেছি। আমি অঝরে কান্না করতে লাগলাম। হিজাম কাছে এসে বলল কি যে, মহারাজ, এতে আপনার কোনো দোষ নেই। আপনি যা করেছেন যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ এমনটা হবে কেউই ভাবতে পারেনি, কেউই চিন্তা করতে পারেনি। আপনার সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু ওরা যে এমনটা করে ফেলবে সেটা কেউই ভাবতে পারেনি। আর ওদের কাছে যেরকম জাদুকরি ফলা আছে সেটা আমরা কেউই জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো এমনটা ছিল না। তখন আব্দুল্লাহ বলল, এই জাদুকরি ফলাটা কি? তখন হিজাম বলল কি যে, এটা খুবই শক্তিশালী একটা জিনিস। এটা একবার যাকে বিদ্ধ করে সে আর জীবনে বেঁচে ফিরতে পারে না। তোমার মাকেও এই জিনিসটা দিয়েই মারা হয়েছিল, সেটা কি তুমি জানো? আব্দুল্লাহ বলল কি যে, না, আমি জানি না, আজকে জানতে পারলাম। তবে আমার মামাকে এভাবে হারিয়ে ফেলবো, আমি আমার মামার আদর ছোটবেলায় পাইনি। যতটুকু পেয়েছি সে আমার কাছে গিয়ে বেশিক্ষণ থাকতো না। এই দুঃখ আমি কোথায় রাখি? তারপর সমস্ত রাজ্য যখন জেনে ফেলল যে জিনের বাচ্চা মারা গিয়েছে, তখন আর কি করার? সেনাপতি মশাই আব্দুল্লাহকে নিয়ে এবং জিনের বাচ্চার লাশ নিয়ে চলে আসলেন। তারপর সমস্ত রাজ্যে শোরগোল পড়ে গেল, একটা থমথমে পরিবেশ। তাকে সসম্মানে দাফন কাজ সম্পন্ন করা হলো। সাইমাকে এখনো জানানো হয়নি, কারণ সাইমা বিষয়টা জানলে অবশ্যই ভীষণ কষ্ট পাবে। ওদিকে রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জানা গেল সাইমা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এই কথা শুনে সে খুশি হবে নাকি দুঃখ বোধ করবে কিছুই বুঝতে পারছে না। সে তার পুত্রকে দেখতে যাবে নাকি মামার লাশ কাঁধে নিয়ে দাফন করতে যাবে। তার মামাকে সে শেষ পর্যন্ত বলতে পারল না যে, মামা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তার মামাকে অনেক কিছুই বলার ছিল, কিন্তু সে কিছুই বলে যেতে পারল না। সমস্ত কাজ সম্পন্ন করে আব্দুল্লাহ নিজের রুমে আসলো। সে যখন দেখতে পেল তার পুত্র সন্তানটা এবং সাইমা বিছানায় শুয়ে আছে, তার পুত্র দেখতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এবং সে যখন দেখতে পেল তার পুত্রের কপালে একদম অবিকল তার কপাল যেরকম দাগ আছে সেরকম লাইটিং স্পার্কের মতো একটা দাগ রয়েছে, আব্দুল্লাহ তখন বুঝতে পারল এটা পরম্পরা সূত্রে তার সমস্ত যত ছেলে মেয়ে এই পৃথিবীতে আসবে সবাই পাবে, এবং তার যে সন্তান জন্ম নিয়েছে এটা স্বাভাবিক এবং সাধারণ কোনো সন্তান নয়। এটা নিশ্চয়ই তার থেকে বেশি শক্তিশালী হবে। তার মামা ভুল কিছু বলেনি। আব্দুল্লাহকে ছোটবেলা থেকেই নিশ্চয়ই সে দেখে এসেছে এবং বলেছে যে তার তো আরও অনেক বোন ছিল, তাই না? এমনকি তার ছেলে পর্যন্ত ছিল। তারা কখনোই এই রাজ্য শাসনের কথা চিন্তাও করেনি। শুধুমাত্র আব্দুল্লাহকে এই রাজ্য শাসন করার জন্য তার মামা চুজ করেছিল, এবং কেন করেছিল সেটা আব্দুল্লাহ এখন বুঝতে পারছে। তারপর সাইমার হাত ধরল সে, তার ছেলেকে সে কোলে নিল, কপালে চুমু খেল, তারপর সাইমার কাছে দিল। তারপর সাইমার হাত ধরে বলল, তুমি আমাকে কথা দাও, ওয়াদা করো, আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা শুনে তুমি একদম কান্না করবে না, একদম ভেঙে পড়বে না। তখন সাইমা বলল, কি হয়েছে, কি হয়েছে বলো। আব্দুল্লাহ তখন বলল, তোমার বাবা আর জীবিত নেই, সে মারা গিয়েছে যুদ্ধে। এই কথা শোনার পরে সাইমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সাইমা বলল, কি কি বলছো? কোথায় আমার বাবা? আমার বাবা কোথায়? তখন সাইমা বলল কি যে, আমার বাবাকে আমাকে দেখাও একটু। আব্দুল্লাহ বলল, আমি জানি তুমি তাকে দেখে কষ্ট পাবে, আর তাকে দেখার মতো অবস্থাও ছিল না। তোমাকে না জানিয়ে খুব দ্রুত তাকে দাফন করা হয়েছে সসম্মানে আমাদের বাড়ির সামনেই। তুমি চাইলে তাকে সেখানে গিয়ে দেখতে পারো। সাইমা উঠে দ্রুত ছুটে গেল সেখানে। সাইমার পেটে তখনও ব্যথা আছে, সদ্যমাত্র একদিন হয়েছে ডেলিভারি হয়েছে। সাইমা হাঁটতে পারছিল না। আব্দুল্লাহ তাকে কোলে উঠিয়ে নিল এবং আব্দুল্লাহ নিচে চলে গেল, বলল কি যে, এখানেই তোমার বাবা শুয়ে আছে। সাইমা কান্নায় ভেঙে পড়ল। তাকে তার চোখের দিকে তাকানো যাচ্ছে না। যে বাবাকে সে এতদিন দেখে এসেছে সেই বাবাকে সে এখন দেখতে পারল না শেষ দেখাটাও। এটা নিষেধ আছে, যেমন জাদুকরি ফলা যার উপর একবার প্রয়োগ করা হয় তাকে খুব দ্রুত দাফন করতে হয়, এবং দ্রুতই তার চোখ থেকে একটা জাদুকরি আভা বের হতে থাকে। সেটা কোনো জিনের চোখে পড়লে তারাও মারা যায়, সেই জন্য দ্রুত তাকে দাফন করতে হয়েছে। এটা সাইমা জানে, যার কারণে সে আর কিছু বলল না। সে তার বাবার কবরের কাছে গিয়ে অঝরে কান্না করতে লাগলো। আব্দুল্লাহ তাকে সামলালো, বলল কি যে, কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। সে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সমস্ত রাজ্যে একটা থমথমে পরিবেশ। রাজা মারা গিয়েছে, তবে রাজা মারা যাওয়ার আগে উত্তরাধিকারী অবশ্যই রেখে গিয়েছিল।
এরকম করে বেশ কিছুদিন সময় কেটে গেল। তারপর সেনাপতি এবং মন্ত্রী আবদুল্লাহর কক্ষে প্রবেশ করলো। বলল কি যে, অপরাধ ক্ষমা করবেন, একটা কথা বলতে এসেছিলাম। আবদুল্লাহ তখন বলল, কি ব্যাপার বলো। তখন মন্ত্রী বললেন কি যে, এবার আপনাকে সিংহাসনে বসতে হবে, সমস্ত প্রজাদেরকে আজকে আসতে বলেছি, সেজন্য বলেছি অপরাধ ক্ষমা করবেন, সময় হয়ে এসেছে সিংহাসনে বসার। তখন আবদুল্লাহ বলল, আমি সিংহাসনে বসতে চাই না, আমার কেন যেন ভালো লাগছে না বিষয়টা। তখন হিজাম বলল কি যে, মহারাজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব না, আপনাকে অনুরোধ করব না, আপনি দয়া করে ওইখানে বসুন, কারণ রাজ্যর এখন এরকম একটা পরিস্থিতি, যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা, আর পড়শি রাজ্য তো আমরা দখল করে নিয়েছি, সেখানে আমাদের দখলে চলে এসেছে, আমরা বর্ডার একদম মিলিয়ে ফেলেছি, এখন সম্পূর্ণ রাজ্যটা আমাদের হাতে। আপনি যদি এখন রাজ্যে সিংহাসনে না বসেন তাহলে এই সম্পূর্ণ রাজ্য শাসন করবে কে? আমাদের মহারাজ থাকতো, তখন একটা কথা ছিল, কিন্তু সে তো মারা গিয়েছে আপনার চোখের সামনেই। আবদুল্লাহ তখন বলল যে, আমার চোখের সামনে মারা গেল, যাকে আমি বাঁচাতে পারলাম না, এরকম একজন কাপুরুষ কিভাবে সিংহাসনে বসতে পারে? আপনারাই বলেন। হিজাম তখন বলল, মহারাজ, আপনি কাপুরুষ নন, এটা ষড়যন্ত্র করে মারা হয়েছে, তবে আপনি সিংহাসনে বসলে সিংহাসন এবং রাজ্য দুটোই বেঁচে যাবে, রাজ্যের সমস্ত প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি চলুন। তখন সাইমা তাকে সাহস দিয়ে বলল, যাও, এই দিনটার জন্যই তো এতদিন আমি অপেক্ষা করেছি, তুমি যাও। সাইমা, আবদুল্লাহ এবং সবাই মিলে রাজ্যের সেই বারান্দায় চলে গেল, যেখান থেকে সমস্ত রাজ্য দেখা যায়, এবং সমস্ত জিনেরা তাদেরকে দেখে হুঙ্কার দিয়ে উঠল। আবদুল্লাহর কোলে তার সন্তান, তার পাশে সাইমা দাঁড়িয়ে আছে, পেছনে মন্ত্রী, সেনাপতি এবং হিজাম। তারপর সবাইকে বলতে লাগলো, আপনাদের মহারাজ এই পৃথিবীতে আর বেঁচে নেই, সে মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। মারা যাবার পূর্বে আমাকে এই রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করে গিয়েছিল। আমি আপনাদেরকে ওয়াদা করছি, এই রাজ্যের জানমাল এবং সমস্ত প্রজাদের জানমালের দায়িত্ব আমি আজ থেকে নিলাম। আমি আপনাদের নতুন মহারাজা হিসেবে আপনাদের সামনে শপথ গ্রহণ করছি। সবাই হুঙ্কার দিয়ে উঠল। তারপর বলে উঠল, আমি আরেকটা ঘোষণাও করতে চাই। আপনি জানেন যে আমাদের একটা সন্তান হয়েছে, এই সেই সন্তান, আমি এখনই এই সন্তানকে আমাদের রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করে দিলাম আপনাদের সবার সম্মুখে। সবাই তখন হুঙ্কার দিয়ে হাতে তালি দিল এবং চিৎকার দিয়ে উঠল, এবং সবাই আবদুল্লাহর কথা মেনে নিল। আবদুল্লাহ তার সন্তানের দিকে তাকালো, তার সন্তান তার দিকে তাকিয়ে আছে এবং পিটপিট করে তার দিকে তাকাচ্ছে। আবদুল্লাহ দেখেই বুঝতে পারলো তার সন্তান নিশ্চয়ই তার থেকেও বড় সৈনিক হবে। আবদুল্লাহ রাজ সিংহাসনে বসলো। সমস্ত রাজ্য তখন থমথমে থেকে একটু ভালো পরিবেশে আসতে লাগলো। রাজ্যের মধ্যে একটু সুখ শান্তি বিরাজ হলো। যত ধ্বংসস্তূপ ছিল, ধ্বংসযোগ্য ছিল, সমস্ত কিছু ঠিক করা হলো এবং সবকিছুই আগের মতো হয়ে উঠল। বেশ কয়েক মাস সেখানে কেটে গেল। আবদুল্লাহ তার সন্তানের সঙ্গে বিছানার মধ্যে শুয়ে আছে। হঠাৎ করেই সে আবার সেই ভীষণ দেখতে লাগলো। তার চোখ দুটো তাকে নিয়ে গেল সেই বট গাছের কাছে, সেই গোলাপি আকাশের নিচে। চারিপাশে শুধুমাত্র মরুভূমি আর শুধুমাত্র একটা বট গাছ। সেই বট গাছের কাছ থেকে দুজন লোক বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়, একজন হচ্ছে আবদুল্লাহর মামা, আরেকজন হচ্ছে তার মা। আবদুল্লাহর মামাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল কি যে, মামা, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে সেদিনকে বাঁচাতে পারিনি, আমার সে আক্ষেপ সারা জীবন থেকে যাবে। তখন তার মামা তাকে উঠিয়ে বলল, ভাগ্নে, আমার হায়াত বোধহয় ওই পর্যন্তই ছিল, আমি আর কত বছর শাসন করব বল, আমি তো একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যাই হোক, অবসর নেওয়ার আগেই মারা গিয়েছি, সেটাই অনেক। তখন আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়ল। সে ভীষণে তার মামাকে দেখতে পাচ্ছে, তার পেছনে তার মা দাঁড়িয়ে আছে। তারপর সে তার মামাকে জড়িয়ে ধরল, বলল, মামা, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তখন তার মা বলল কি যে, আমার বাচ্চা, তুই এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, তুই আমার কাছে এসেছিস এবং আমাদেরকে রক্ষা করেছিস, আমাদের অস্তিত্ব রক্ষা করেছিস, না হলে কয়েকশো বছরের মধ্যেই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত ওদের হাতে। তুই কোনো সাধারণ বাচ্চা নয়, তুই এটা মাথায় রাখিস। আমি সারা জীবন তোর সঙ্গে আছি, যতদিন তুই বেঁচে আছিস, যতদিন না তুই আমাদের কাছে চলে আসছিস, ততদিন আমি তোর সঙ্গে আছি এবং আমি তোকে সবসময় দেখে রাখবো। তাই বলে সে তার মাকে জড়িয়ে ধরলো এবং কান্নায় ভেঙে পড়ল। আবদুল্লাহ কয়েকবার তার মাকে দেখেছে,
এবার তার মামাকেও দেখল। তারা দুজনই তাকে জড়িয়ে ধরল এবং বলল, কখনো ভয় পাবি না, আমরা সবসময় তোর সঙ্গে আছি, সবসময় তোর সঙ্গে আছি। সে যখন চোখ খুলল, সে দেখল তার মা এবং মামা তার পাশে নেই। তার সন্তান তার বুকের উপরে উঠে খেলা করছে। সে তার সন্তানকে চেপে ধরে বলল, চল আমরা নতুন এক অধ্যায় শুরু করি। 18 বছর পর হঠাৎ একদিন আকাশে কোন একটা বাচ্চা উড়ছে। ওড়ার সঙ্গে বাচ্চাটার কপালে কাটা দাগ। সেই বাচ্চাটা হঠাৎ করে এসেই বারান্দায় নামল। তারপর সে যখন তার মাকে দেখতে পেল, সে দুষ্টুমি করতে করতে পুরো মহল জুড়ে লাফালাফি করতে লাগলো। তার পেছনে সাইমা ছুটছে এবং সামনে ছোট যুবরাজ। আব্দুল্লাহ এবং সাইমার সন্তান এক অন্যরকম ক্ষমতা নিয়ে জন্মেছে। কি সেই ক্ষমতা? আমরা সেটা জানতে পারবো দ্বিতীয় সিজনে। প্রিয় দর্শক, এতদিন আমাদের গল্পের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এত বড় একটা সিরিজ গল্প আমাদের সঙ্গে শুনছেন, সেটাই জেনে ভালো লাগছে। আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই গল্পের দ্বিতীয় সিজন আনার জন্য চিন্তা করেছি। দ্বিতীয় সিজন আসলে কেমন হবে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাইক কমেন্ট পড়ে তাহলে অবশ্যই দ্বিতীয় সিজন আনার কথা ভাববো এবং লেখালেখির কাজ শুরু করব। দ্বিতীয় সিজনে কি হবে সেটা জানার আগ্রহ যদি আপনার থেকে থাকে তাহলে ভিডিওগুলো দয়া করে শেয়ার করতে থাকুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন। দেখা হবে দ্বিতীয় সিজনে। তাহলে এতদিন কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। এরপরে দেখা হবে হয়তো নতুন কোনো স্বাভাবিক গল্প নিয়ে। আর আমাদের দ্য মেগাবক্স প্রাইমে জিনের দুনিয়া সিজন 2 আসতে চলেছে। সিজন 2 যারা ভালোবাসেন তারা এখনই দ্য মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করে রাখুন। তারা ইউটিউবে সার্চ করুন দ্য মেগাবক্স প্রাইম, অথবা আমাদের চ্যানেলের কমিউনিটিতে গেলে সেখানে দ্য মেগাবক্স প্রাইমের লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো স্বাভাবিক এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, দ্য মেগাবক্স ভালোবাসুন এবং সাবস্ক্রাইব করুন।